প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিনন্দন। বাংলাদেশের সাথে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা। খাল খনন ও বৃক্ষরোপণ শুরু শীঘ্রই। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার ঘোষণা শিক্ষামন্ত্রীর। কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। তারেক রহমানকে লেখা চিঠিতে ট্রাম্প বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গতি বাড়বে। এতে করে উপকৃত হবে কৃষক ও শ্রমিকরা। ট্রাম্প আশা করেন প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এর ফলে সামরিক বাহিনী পাবে উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম, যা বিশ্বের সেরা। তিনি আহ্বান জানান উভয় দেশের অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার, যার মাধ্যমে সার্বভৌমত্ব দেশগুলো সমৃদ্ধ হতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করার জন্য তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঈদের আগে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড দেয়া শুরু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সকাল 9টার দিকে সচিবালয়ের অফিসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রী মুখ্য সচিব এ সময় তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক আলাদাভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। এরপর ফ্যামিলি কার্ড চালু করার লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সভায় ফ্যামিলি কার্ড দেয়া, খাল খনন ও বৃক্ষরোপণের মতো বিএনপির ইশতেহারে দেয়া কর্মসূচি বাস্তবায়নের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন বৈঠকে যোগ দেয়া একাধিক মন্ত্রী। বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং মেরুদণ্ড সোজা করে সরকার কাজ করবে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এ সময় তার কাছে প্রশ্ন ছিল বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধান নিয়ে। জবাবে প্রতিমন্ত্রী জানান, এটা নিয়ে সরকার কাজ করছে। বলেন, এই সরকার সকল দল, মত, বর্ণ, এমনকি যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে সকলকে নিয়ে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায়, যেন বাংলাদেশকে সবাই ভিন্ন চোখে দেখে। দিল্লির সাথে সম্পর্ক ঠিক হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দেশের সাথেই সম্পর্কে চ্যালেঞ্জ আছে, সেগুলো সমাধানে দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয়ভাবে আগাবে বাংলাদেশ। সকালে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথে দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিপিডির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নির্বাচনী অঙ্গীকার, সার্টিফিকেট নয়, সক্ষমতা।
এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনব। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে, এবং সেভাবেই তারা কাজ করবে। নিম্ন আয়ের মানুষ যেন নাগালের মধ্যে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে, সে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রাজধানীর মহাখালীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। এই লক্ষ্যে উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে, চলবে রমজান জুড়ে। দেশের অন্যান্য জেলাতে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এতে ডিমের ডজন মিলেছে 96 টাকায়, 1 কেজি দুধ 80 টাকা, 1 কেজি মাংস 650 টাকায় প্রতি কেজি। প্রতিমন্ত্রীর প্রত্যাশা করেন এই উদ্যোগের ফলে বাজারেরও জিনিসপত্রের দাম কমে আসবে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। সারা বাংলাদেশে 10 লক্ষাধিক পরিবারকে আমরা এই কার্যক্রমের আওতায় আনতে সক্ষম হব। বাজারেও কিছু দাম কমে যাবে, যেটা সাধারণ মানুষও উপকৃত হবে। অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার। রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নাগরিক প্ল্যাটফর্ম জানায়, ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে, যা সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। নতুন সরকার দায় দেনা মেটাতে নতুন করে টাকা ছাপানো হলে তা হবে আরও বেশি উদ্বেগজনক। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার কোনো বিকল্প নেই বলেও উঠে এসেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের পর্যালোচনায়। জনতুষ্টি না করে ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি নতুন সরকারকে আর্থিক খাতে সংযমী হওয়ার তাগিদ দেন আলোচকরা। নতুন সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থবছরে করা ঠিক হবে না বলে মত আলোচকদের। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় অব্যাহত থাকবে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে জুলাই আন্দোলনের মামলায় যারা পলাতক আছেন তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। মেজবা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগের শাসনামলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সংগঠিত মানবতাবিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ 2 মার্চ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। সরকার পরিবর্তন হলেও আদালতের বিচার কাজের কোনো বাধা আসবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন চলমান রাখার ব্যাপারে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব। এদিন ট্রাইব্যুনালে বিচার কাজ দেখতে আসেন এনসিপির সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। তাদের বিচারের কার্যক্রম শেষ হয়েছে। এখন শেখ হাসিনা সহ অন্যান্য যারা পলাতক আসামি রয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং এই দায়িত্ব এই নির্বাচিত সরকারের উপরে সবথেকে প্রধানতম দায়িত্ব বলে আমরা মনে করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন
এই জুলাই যোদ্ধা। মিসবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ভোরে খুলনা থেকে আমনুরা পাওয়ার প্ল্যান্টে তেল নিয়ে ফেরার পথে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে সকাল 10টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধার কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে। এই জোড়া দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আমনুরার রেলওয়ে স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম। জানান, পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের বিচক্ষণতায় উদ্ধারকারী ট্রেনটি উদ্ধারে সক্ষম হয়। তেলবাহী ট্রেনটির উদ্ধার কাজ চলমান রয়েছে। আকস্মিক এই দুর্ঘটনার কারণে সকাল থেকে দুর্ভোগে ওই রুট ব্যবহারকারীরা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।